কেমন আছো? নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিচে ভালো আছো, নিরাপদ আছো এবং সুস্থ আছো। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের কাছে আজকে কৃষি শিক্ষা বিষয় নিয়ে এসেছি। আজকে কৃষি শিক্ষা নিয়ে তোমাদের পড়াবো। তোমরা 37 পৃষ্ঠা তৃতীয় অধ্যায় কৃষি উপকরণ উঠাও। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা তৃতীয় অধ্যায় কৃষি উপকরণ 37 পৃষ্ঠা উঠাও। এখানে আছে দেখো, প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা দেখো তৃতীয় অধ্যায় কৃষি উপকরণ। আমরা পূর্ববর্তী শ্রেণীতে জানতে পেরেছি মাটি হলো উদ্ভিদের অবলম্বন এবং সার হলো তা কি খাবার। তো আমরা কি জানি এই সারে কি কি উপাদান থাকে? সার হলো উদ্ভিদের পুষ্টি উপাদানগুলোর কি আধার। সার হলো উদ্ভিদের কি পুষ্টি উপাদানগুলোর কি আধার। আর প্রাণীর ক্ষেত্রে শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ হলো পুষ্টি উপাদানের কি আধার। আর প্রাণীর ক্ষেত্রে শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ হলো পুষ্টি উপাদানের কি আধার। তো অন্যদিকে মাছ ও পশু পাখির জন্য খাদ্য খুবই কি গুরুত্বপূর্ণ, কারণ এগুলি থেকে কাঙ্ক্ষিত ফলন পেতে সম্পূর্ণ খাদ্যের কি নেই, বিকল্প নেই। আমরা জমিতে সার হিসেবে জৈব সারের কার্যকারিতা ও ভূমিকা কি গুরুত্বপূর্ণ। তাই জৈব সার তৈরি ও তার ব্যবহার জানা কি আত্মপ্রত্যাবশ্যক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন সার আছে। এটা ইউরিয়া সার, তারপর হচ্ছে তোমার ফিশিং সার, ঝিনুক সঙ্গে কি পুরা, কেমন? ইউরিয়া সার, ফিশিং আর ঝিনুক সঙ্গে কি পুরা। তো এই শিক্ষার্থীরা, এই অধ্যায় পাঠ শেষে আমরা কি শিখবো? প্রাণী উদ্ভিদের পুষ্টি প্রয়োজনীয়তা করতে পারবো, মাত্র পশু পাখির সম্পূর্ণ খাদ্য প্রস্তুত পদ্ধতি বর্ণনা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি আলোচনা করবো পার্ট 1, 2 ও পার্ট 3, 4, 5 যেটা সংক্ষিপ্ত সিলেবাস আছে। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে সেই আলোটা আমি পড়াচ্ছি। তো প্রথমে দেখো পার্ট 1। পার্ট 1 হচ্ছে উদ্ভিদের কি পুষ্টি উপাদান। পুষ্টি উপাদান। উদ্ভিদ তার বৃদ্ধি ও পরিপুষ্টতার জন্য মাটি, বায়ু ও পানি থেকে কতগুলো উপাদান শোষণ করে। এই উপাদানগুলোর অভাবে উদ্ভিদ সুষ্ঠুভাবে কি বাঁচতে পারে না। তাই লাভজনকভাবে অধিক শস্য উৎপাদনের জন্য এই পুষ্টি উপাদানগুলো সার হিসেবে কি প্রয়োগ করে এদের অভাব পূরণ করা হয়। এই উপাদানগুলোকে উদ্ভিদের পুষ্টি উপাদান কি বলে। তাহলে দেখো কৃষিক্ষেত্রীরা, যে লাভজনকভাবে অধিক শস্য উৎপাদনের জন্য এই পুষ্টি উপাদানগুলো সার হিসেবে প্রয়োগ করে এটা পূরণ করা হয়। এই উপাদানগুলোকে কি উদ্ভিদের পুষ্টি উপাদান বলে। এই পুষ্টি উপাদানগুলোর অভাবজনিত লক্ষণ অন্য কোনো পুষ্টির উপাদান দ্বারা পূরণ করা কি যায় না। তাই এই পুষ্টি উপাদানগুলোকে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান বলে। এখানে উদ্ভিদের পুষ্টি উপাদানের শ্রেণীবিভাগ, কাজ, অভাবজনিত লক্ষণ এবং পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। পুষ্টি উপাদানের শ্রেণীবিভাগ দেখো শিক্ষার্থীরা, পুষ্টি উপাদানের শ্রেণীবিভাগ। পুষ্টি উপাদানের মোট পুষ্টি উপাদান হচ্ছে কি 17টি। পুষ্টি উপাদানের শ্রেণীবিভাগ হচ্ছে পুষ্টি উপাদানগুলিকে উদ্ভিদের মোট পুষ্টি উপাদান হচ্ছে কয়টি 17টি। উদ্ভিদের মোট পুষ্টি উপাদানের উদ্ভিদের
উপাদান সতেরো কি হচ্ছে কি উদ্ভিদের মোট পুষ্টি উপাদান। উদ্ভিদের গ্রহণ মাত্রার উপর ভিত্তি করে এই পুষ্টি উপাদানগুলোকে আবার কয়টি দুইটি শ্রেণীতে বিভক্ত করা যায়। আবার এগুলো কয়টি শ্রেণীতে বিভক্ত করা যায়? দুইটি শ্রেণীতে। তো একটা হচ্ছে মুখ্য পুষ্টি উপাদান, আরেকটা হচ্ছে কি গৌণ পুষ্টি উপাদান। তাহলে উদ্ভিদের গ্রহণ মাত্রার উপর ভিত্তি করে পুষ্টি উপাদানগুলোকে কয়টি ভাগে শ্রেণীভুক্ত করা হয়? দুইটি শ্রেণীতে বিভক্ত করা হয়। পুষ্টি উপাদান বিভক্ত করা হয়। বিভক্ত করা যায় যথা হচ্ছে মুখ্য পুষ্টি উপাদান, মুখ্য পুষ্টি উপাদান, আর হচ্ছে গৌণ পুষ্টি উপাদান। তাহলে দেখেন শিক্ষার্থীরা, প্রথম হচ্ছে মুখ্য পুষ্টি উপাদান কি? উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য এই পুষ্টি উপাদানগুলো অধিক পরিমাণে ব্যবহৃত হয়। মুখ্য পুষ্টি উপাদান হচ্ছে 9টি। মুখ্য পুষ্টি উপাদান কয়টি? 9টি। যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং কি সালফার। এই 9টি হচ্ছে মুখ্য পুষ্টি উপাদান। আর গৌণ পুষ্টি উপাদান দেখো, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য এই পুষ্টি উপাদানগুলোকে অল্প মাত্রায় প্রয়োজন হয়। গৌণ পুষ্টি উপাদান হচ্ছে 8টি। তাহলে শিক্ষার্থীরা তোমরা এটা মনে রাখবে যে মুখ্য পুষ্টি উপাদান হচ্ছে 9টি আর গৌণ পুষ্টি উপাদান হচ্ছে 8টি। তো দেখো 8টি গৌণ পুষ্টি উপাদান কি কি? লৌহ, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, তামা, দস্তা, বোরন, ক্লোরিন, কোবাল্ট। হ্যাঁ, অপমাত্রা ব্যবহৃত হলেও উদ্ভিদের জীবন রাখার জন্য এই উপাদানগুলো কি অত্যাবশ্যক। তাহলে এই গৌণ পুষ্টি উপাদান 8টি এবং পুষ্টি উপাদান হচ্ছে 9টি। এগুলো তোমরা ভালো করে কি মনে রাখবে। পুষ্টির উপাদানের উৎস, উদ্ভিদের দুটি উৎস থেকে 17টি পুষ্টি উপাদান গ্রহণ করে থাকে। এই যে পুষ্টি উপাদান, এই পুষ্টি উপাদানগুলো উৎস হচ্ছে দুটি উৎস থেকে এগুলো গ্রহণ করে। একটি হচ্ছে যে প্রাকৃতিক উৎস থেকে গ্রহণ করে, একটি হচ্ছে যে কৃত্রিম উৎস থেকে। তা দেখো শিক্ষার্থীরা, পুষ্টি উপাদানের উৎস, উদ্ভিদ দুটি উৎস থেকে 17টি পুষ্টি উপাদান গ্রহণ করা থাকে। একটি হচ্ছে কি প্রাকৃতিক উৎস, একটি কৃত্রিম উৎস। তাহলে এই দুটি উৎস থেকে উদ্ভিদ পুষ্টি উপাদান কি পেয়ে থাকে, গ্রহণ করে থাকে 17টি পুষ্টি উপাদান। প্রাকৃতিক উৎস কি দেখো, মাটি, বায়ু, পানি, এই তিনটি হচ্ছে কি প্রাকৃতিক উৎস। আর মাটি হচ্ছে কার্বন, অক্সিজেন ও হাইড্রোজেন ব্যতীত বাকি 14টি পুষ্টি উপাদান উদ্ভিদ কি মাটি থেকে পেয়ে থাকে। তাহলে কয়টি? কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, এই তিনটি ছাড়া 14টি পুষ্টি উপাদান উদ্ভিদ কোথা থেকে পেয়ে থাকে? মাটি থেকে পেয়ে থাকে। এরপর বায়ু দেখো, উদ্ভিদ কার্বন ও অক্সিজেন বায়ু থেকে কি গ্রহণ করে। উদ্ভিদ কার্বন ও অক্সিজেন কি থেকে গ্রহণ করে? বায়ু থেকে গ্রহণ করে। পানি, উদ্ভিদ হাইড্রোজেন ও অক্সিজেন পানি থেকে পায়। এছাড়াও উদ্ভিদ পানিতে দ্রবীভূত খনিজ পদার্থ গ্রহণ করে থাকে।
কৃত্রিম উৎস থাকে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমি তোমাকে যেটা বললাম যে প্রাকৃতিক উৎস, এই প্রাকৃতিক উৎসগুলো তোমরা দেখবে মাটি, বায়ু, পানি, এই তিনটি হচ্ছে কি প্রাকৃতিক উৎস। আর মাটি থেকে কার্বন, অক্সিজেন ও হাইড্রোজেন ছাড়া মানে ব্যতীত বাকি 14টি পুষ্টি উপাদান মাটি থেকে কি পেয়ে থাকে। আর বায়ু, উদ্ভিদ কার্বন ও অক্সিজেন বায়ু থেকে গ্রহণ করে। আর পানি, উদ্ভিদ হাইড্রোজেন ও অক্সিজেন পানি থেকে পায়। এছাড়া উদ্ভিদ পানিতে দ্রবীভূত খনিজ পদার্থ কি গ্রহণ করে থাকে। কৃত্রিম উৎস দেখো, জৈব সার ও রাসায়নিক সার হচ্ছে উদ্ভিদের পুষ্টি প্রদানের কৃত্রিম উৎস। তাহলে কৃত্রিম উৎস, জৈব সার ও রাসায়নিক সার হচ্ছে উদ্ভিদের পুষ্টি প্রদান কি কৃত্রিম উৎস। জৈব সার কি উদ্ভিদের পুষ্টি প্রদানে সবগুলো জৈব সারে পাওয়া যায়। গোবর, কম্পোস্ট, আবর্জনা, খড়কুটা ও আগাছা পচিয়ে জৈব সার হিসেবে কি ব্যবহার করা হয়। এবার আসো রাসায়নিক সার। ইউরিয়াতে নাইট্রোজেন, টিএসপিতে ফসফরাস, এনপিতে পটাশিয়াম এবং জিপসামে ক্যালসিয়াম ও সালফারের প্রাধান্য থাকে। এছাড়া জিঙ্ক সালফেটে জিঙ্ক ও সালফার থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপর আসি আমরা পার্ট 2 পুষ্টি প্রদানের কাজ। পুষ্টি প্রদানের কাজ পার্ট 2। উদ্ভিদের জীবনচক্রে বিভিন্ন পুষ্টি প্রদান বিভিন্ন কাজ করে থাকে। নিচে উদ্ভিদের গুরুত্বপূর্ণ কয়েকটি পুষ্টি প্রদানের কার্যাবলী বর্ণনা করা হলো। এক হচ্ছে নাইট্রোজেন, গাছকে ঘন সবুজ রাখে। 2, গাছের পাতা, কাণ্ড ও ডালপালার বৃদ্ধি ঘটায়। 3, অধিক কুশি সৃষ্টিতে সহায়তা করে। 4, শিকড় বিস্তারে সহায়তা করে। ফসফরাসের কাজ দেখো, উদ্ভিদের শিকড় মজবুত করে। 2, সময়মতো ফুল ফোটায় ও ফসল পাকায়। 3, ফসলের গুণগত মান বাড়ায়। পটাশিয়ামের কাজ হচ্ছে 1, শক্ত ও মজবুত কাণ্ড গঠনে সহায়তা করে। 2, উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 3, উদ্ভিদের পাতা, কাণ্ড ও ফলের বৃদ্ধি সমুন্নত রাখে। 4 হচ্ছে গাছের শিকড় বৃদ্ধি করে। 5 হচ্ছে দানা জাতীয় শস্যের দানা পুষ্ট করে। আর ক্যালসিয়ামের কাজ হচ্ছে উদ্ভিদের মূল গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে। 2, উদ্ভিদ কোষকে শক্তি প্রদান করে। 3, ডাল ফসলের ফলন বাড়ায়। ফল জাতীয় শস্যের কাণ্ড শক্ত করে। 5, খাদ্যশস্যে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়। আর ম্যাগনেসিয়ামের কাজ হচ্ছে সার শোষণে সহায়তা করে। 2, ফসফরাস শোষণে সাহায্য করে। 3, চর্বি ও শর্করা জাতীয় খাদ্য তৈরিতে সাহায্য করে। 4, সবুজ রং রক্ষায় সহায়তা করে। গন্ধকের কাজ দেখো, ব্র্যাকেটে হচ্ছে সালফার। এবার 40 পৃষ্ঠা দেখো। 1, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি করে। 2, শিম জাতীয় ফসলের মূলে নাইট্রোজেন গুটি অর্থাৎ নরিউল উৎপাদনে সাহায্য করে। 3, শিকড় বৃদ্ধি ও বীজ উৎপাদনে সহায়তা করে। 4, গাছের দৈহিক বৃদ্ধিতে কি সহায়তা করে থাকে। দস্তা মানে জিঙ্ক এর কাজ হচ্ছে ফুল ও ফল উৎপাদনে সহায়তা করে। 2, উদ্ভিদের সবুজ কণিকা অর্থাৎ ক্লোরোফিল গঠনে সাহায্য করে। 3, দানা ও ফল জাতীয় ফসলের উৎপাদন বাড়ায়। 4, বীজ গঠনে অংশগ্রহণ করে। 5, পেঁয়াজ, মটর প্রভৃতি ফসলের উৎপাদন বাড়ায়। আর লৌহ মানে আয়রন এর কাজ হচ্ছে উদ্ভিদের সবুজ কণিকা অর্থাৎ ক্লোরোফিল গঠনে করে। 2, বীজ উৎপাদনে সহায়তা করে। 3, ফসলের গুণগত মান বাড়ায়। 4, বাঁধাকপি, শালগম, মূলা ইত্যাদির ফলন বৃদ্ধি করে। 5, শিকড় বৃদ্ধিতে সহায়তা করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে পার্ট 1 এবং পার্ট 2 ভালো করে আমি পড়িয়েছি। এরপরে তোমরা ভালো করে বাসায় মনোযোগ দিয়ে পড়বে। এখান থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট আসতে পারে, অ্যাসাইনমেন্ট প্রশ্নগুলো। এরপর আমি যাই পার্ট 4 এবং 5-এ যাব। পার্ট 4 দেখো,
চার আর চার আছে গৃহপালিত পশুর পুষ্টি উপাদান। গৃহপালিত কি পশুর পুষ্টি উপাদান। মানুষের বেঁচে থাকার জন্য যেমন খাদ্যের প্রয়োজন, তেমনি অন্যান্য প্রাণীর বেঁচে থাকার জন্য কি খাদ্যের প্রয়োজন। দৈহিক বৃদ্ধি, পুষ্টি উৎপাদন, ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধের জন্য খাদ্যের সকল পুষ্টি উপাদান থাকা আবশ্যক। গৃহপালিত পশুর খাদ্যে 6টি পুষ্টি উপাদান থাকা দরকার। নিচের চকে পুষ্টি উপাদানগুলোর নাম, পুষ্টি উৎস, পুষ্টি কার্যকরিতা দেখানো হলো। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা 42 পৃষ্ঠা দেখতে পাবে পার্ট 4-এ গৃহপালিত পশুর পুষ্টি উপাদান। এখানে একটা চার্ট দেওয়া আছে যে পুষ্টি উপাদানের নাম, পুষ্টি উৎস, পুষ্টি কার্যকরিতা। এটা চার্ট আছে, চার্টটা তোমরা দেখো। প্রথম পুষ্টি উপাদান হচ্ছে আমিষ। পুষ্টির উৎস হচ্ছে ডাল, খৈল, তার হচ্ছে শুটকি মাছের গুঁড়া, রক্ত। আর পুষ্টির কার্যকরিতা হচ্ছে দেহকে সুস্থ সবল রাখতে সহায়তা করে, 2 দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন করে। আর শর্করা, এরপর আছে পুষ্টি উপাদানের মধ্যে কি আছে শর্করা। শর্করার পুষ্টি উৎস হচ্ছে এগুলো কোথা থেকে পাবে তোমরা শর্করা? গম, ভুট্টা, খড়, চালের গুঁড়া, ঝোলা গুড়, এগুলো থেকে তোমরা এই শর্করা পেয়ে পাবে। হ্যাঁ, আর এগুলো পুষ্টি কার্যকরিতা হচ্ছে দেহ শক্তি বৃদ্ধি, তাপ উৎপাদন ও সংরক্ষণ করে, 2 দেহের বৃদ্ধি ও ক্ষমতা বাড়ায়, 3 কোষ্ঠকাঠিন্য কি করে দূর করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আসি চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ। এগুলো কোন কোন উৎসে পাওয়া যায়? এই পুষ্টি উপাদানগুলো খৈল, সয়াবিন, বাদাম, সূর্যমুখী, দুধ, মাছের তেল, এগুলোতে চর্বি বা স্নেহ জাতীয় পদার্থের পুষ্টি উপাদানগুলো পাওয়া যায়। তো এখানে এই পুষ্টির কার্যকরিতা, এগুলোর কার্যকরিতা কি? এটা খেলে যে দেহে তাপক কর্মশক্তি বৃদ্ধি করবে, চামড়া মসৃণতা বৃদ্ধি করে এবং চর্মরোগ প্রতিরোধ করে থাকে। এবার আসো ভিটামিন। বিভিন্ন কাঁচা ঘাস, ফলমূল, শাকসবজির খোসা, গাছের পাতা, এগুলোতে কি ভিটামিন থাকে। আর পুষ্টির কার্যকারিতা, এগুলো সেই পুষ্টির এগুলো খেলে যে পুষ্টি হয় হ্যাঁ, যে কার্যকারিতা হয় সেটা হচ্ছে চামড়া, হাড় ও দাঁতের গঠন ও সুস্থতা রক্ষার জন্য ভিটামিন ডি সহায়তা করে। ভিটামিন এ রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধক হিসাবে কাজ করে। আর খনিজ পদার্থ ফসফরাস, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, দস্তা, লবণ, ম্যাঙ্গানিজ, কপার, কোবাল্ট, এগুলো যে পুষ্টি উৎসগুলো আছে এগুলো কাঁচা ঘাস, লবণ মিশ্রিত উদ্ভিদজাত খাদ্য থেকে পাওয়া যায়। তো দেহে এগুলো কার্যকরিতা হচ্ছে, পুষ্টি কার্যকরিতা হচ্ছে দেহে নতুন টিস্যু উৎপাদনে সহায়তা করে, যেমন 2 হাড় দাঁতের গঠন ও পুষ্টি সাধন করে, 3 রক্ত জমাট বাঁধতে কি করে সাহায্য করে। আর এরপর দেখো পুষ্টি উপাদান হচ্ছে পানি। তো পানির পুষ্টি উৎসগুলো হচ্ছে পুকুর, খাল, বিল, নদী, গভীর ও অগভীর নলকূপের পরিষ্কার বিশুদ্ধ পানি, রসালো কাঁচা ঘাস, এগুলো থেকে এই পুষ্টিগুলো পানি পাওয়া যায়। তো তাপমাত্রা এই পুষ্টি কার্যকরিতা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ, খাদ্য পরিমাণ সাহায্য করে, 2 খাদ্যকে দ্রবীভূত করতে সাহায্য করে, 3 কোষ্ঠকাঠিন্য দূর করে, 4 দেহে দূষিত পদার্থ মলমূত্র আকারে কি বের করে দেয়। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, গৃহপালিত পশুর সুষম পুষ্টি উপাদান, হ্যাঁ, উপরে আলোচিত পুষ্টি উপাদানগুলো আনুপাতিক হারে যেসব খাদ্য বিদ্যমান থাকে তাকে সুষম পুষ্টি উপাদান সমৃদ্ধ খাদ্য বা সুষম খাদ্য বলে। বা পরীক্ষা আসতে পারে যে সুষম খাদ্য কাকে বলে, তাই এটা লিখতে পারবে যে যে উপরে যে পুষ্টি উপাদানগুলো আছে 6টি পুষ্টি উপাদান, যে খাদ্যে বিদ্যমান থাকে তাকে বলে কি সুষম খাদ্য। কেমন? এই খাদ্য গবাদি পশুর জন্য খুব জরুরি। এই খাদ্য সকল পুষ্টি উপাদানের সরবরাহ করে থাকে, এটি সুস্বাদু সহজপাচ্য হয়ে থাকে, এটি আঁশ জাতীয় খাদ্য। হ্যাঁ, আঁশ জাতীয় পুষ্টি উপাদানগুলো হচ্ছে শুষ্ক, ধানের খড়, গমের খড়, সাইলাস ও ঘাস। যে রসালো হচ্ছে কাঁচা ঘাস, মিষ্টি আলু, মূলা, গাজর ইত্যাদি। আর দানা জাতীয় খাদ্য হচ্ছে গম ভাঙা, ভুট্টা ভাঙা, চালের গুঁড়া, গমের ভুসি, খোল, ডালের খোসা। কেমন? আর পাঁচ আছে গৃহপালিত পাখির পুষ্টি উপাদান। হ্যাঁ,
উপাদান। তাহলে অন্যান্য প্রাণীর মতো কিভাবে পাখির জন্য কি পুষ্টি উপাদান জরুরি। হ্যাঁ, এখানে পুষ্টি উপাদানগুলোর উৎস আরো কিছু কার্যকরী সংখ্যা আলোচনা করা হলো। শর্করা শর্করা উৎসগুলো হলো ভাবে বেশি ভুট্টা ভাঙা চালের কুকুর ও গুঁড়া ইত্যাদি। কাজ হচ্ছে ভুট্টা ভাঙা খেলে দিকে কুসুম হলুদ হয়, দেহে শক্তি তাপ উৎপাদন ও সংরক্ষণ করে, দেহের বিদ্যুৎ কর্মক্ষমতা বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে। যেমন তাহলে আমিষ হচ্ছে কি, আমিষের সব উৎসগুলো হলো খোল, যেমন ডাল, চূর্ণ, সয়াবিন, চূর্ণ, শস্য, শুষ্ক গুঁড়া, শুটকি মাছ, পশু, নারী মুড়ি, হাড়ের গুঁড়া, রক্ত, শামুক, ঝিনুক। হ্যাঁ, এগুলোতে কি এই আমিষগুলো পাওয়া যায়। এগুলোর কাজ হচ্ছে দেহ সুস্থ সবল সাহায্য করে, দেহ সুস্থ সাহায্য করে। চর্বি তেল উৎসগুলো হলো তেল জাতীয় শস্য ইত্যাদি। দেহে কার্বন শক্তি বৃদ্ধি করে, চামড়ার মসৃণতা বৃদ্ধি করে, চর্মরোগ প্রতিরোধ করে। হ্যাঁ, এর ভিটামিন উৎসগুলো হলো পালং শাক, পুঁই শাক, লেটুস, মূলা, বাঁধাকপি, ফুলকপি, গাজর, মাছের বাজার, সবুজ ঘাস ইত্যাদি। হ্যাঁ, এগুলো কাজের জীব উর্বরতা উৎপাদন ক্ষমতা কি বৃদ্ধি করে, চামড়া হাড় ও দাঁতের গঠন ও সুস্থ রাখার জন্য ভিটামিন সহায়তা করে, ভিটামিন এর প্রতিরোধ ক্ষমতা হিসেবে কাজ করে। এবারে খনিজ পদার্থ উৎসগুলো হলো মাছের উৎকৃষ্ট, শুটকি মাছের গুঁড়া, সার চিনি চূর্ণ, লবণ হাড়ের গুঁড়া ইত্যাদি। এই কাজ হচ্ছে ডিমের খোসা তৈরিতে সাহায্য করে, ডিমের খোসা তৈরিতে সাহায্য করে, দেহে নতুন টিস্যু উৎপাদনে সহায়তা করে, হাড় দাঁতের গঠন ও পুষ্টি সাধন করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে থাকে। এবং উৎসগুলো হলো সরলিত পানি, কচি ঘাস, শাকসবজি। হ্যাঁ, পানি, হ্যাঁ পানির উৎস। তাপমাত্রা নিয়ন্ত্রণ, খাদ্য পরিমাণ সাহায্য করে, খাদ্যকে দ্রবীভূত করতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণ করে, দেহে মূত্র গ্রামীণ আকারে বের করে দেয়। হ্যাঁ, বিভিন্ন প্রকার ঝিনুক, শামুক, ছোট মাছ, কাঁকড়া, কেঁচু, পোকামাকড়, জলজ উদ্ভিদ ইত্যাদি হাঁসের প্রিয় খাদ্যবস্তু। তারা কিন্তু মাত্র সুষম খাদ্য পুষ্টি উপাদান খাদ্য গ্রহণ করে, প্রতিটি জীব বেঁচে থাকে। কিন্তু এই খাদ্যে এক জাতীয় পুষ্টি উপাদান থাকলে এদের বৃদ্ধি ভালো কি, কিন্তু এই পরিচালনার জন্য সকল পুষ্টি উপাদান কিন্তু এই খাদ্যে এক জাতীয় পুষ্টি উপাদান থাকলে এদের বৃদ্ধি ভালো হয় না। তাই জীবের জীবনচক্র সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল পুষ্টি উপাদান খুবই কি গুরুত্বপূর্ণ। পুষ্টি উপাদানগুলোর একটি অভাব অন্যটির দ্বারা পূরণ সম্ভব নয়। হ্যাঁ, সুষম মাত্রায় পুষ্টি উপাদানগুলো খাওয়ালে হাঁস মুরগি থেকে হ্যাঁ সব মাংসগত জীব মাংস পাওয়া যায়। হাঁস মুরগি শোষণ খাদ্যে পরিবর্তিত সকল পুষ্টি উপাদান সঠিক পরিমাণে বিদ্যমান থাকে, তাই খাদ্য শোষণের জন্য খুবই প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে পার্ট 1, 2 আর 4, 5 ভালো পড়বে। পরে এখান থেকে তোমরা বিষয়টা লিখবে। শিক্ষা শিখবে লিখবে। আর পার্ট 1, 2, 4, 5 এগুলো মনোযোগ দিয়ে ভালো করে ভাষা করবে। এগুলো থেকে অ্যাসাইনমেন্ট প্রশ্ন আসতে পারে। আর এরপরে এই বিষয়টা বড় করছি তোমরা শিখবে এবং লিখবে। কেমন? তো আজ আমি শিক্ষার্থীদের তোমার সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থাকো। সবাইকে নমস্কার। স্যার